গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট বা গুড নিউজ বলতে পারো তোমরা, যারা পশ্চিমবঙ্গের প্রাইমারি চাকরি প্রার্থী তাদের জন্য একটা গুড নিউজ। কারণ শিক্ষামন্ত্রী এমনই একটা বার্তা দিলেন, তিনি বেশ কিছু কথা বলেছিলেন, তার মধ্যে একটা পজিটিভ একটা কথা পাওয়া যায় যে নতুন করে রিক্রুটমেন্ট করতে চলেছেন তিনি। তো সেক্ষেত্রে তিনি কি আপডেট দিলেন, নতুন করে কিভাবে কি করতে চলেছেন, সবকিছু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কয়েকটা পয়েন্ট ধরে ধরে তোমাদের সেই জিনিসগুলো জানাবো তোমাদের। সেক্ষেত্রে 5% মামলা রয়েছে 20-22 ডিএলএড এর যে কেসটা চলছে, সেক্ষেত্রে তিনি কি বলছেন সবটা শেষ পর্যন্ত তোমরা দেখবে, তাহলেই বুঝতে পারবে। স্কিপ করলে কিন্তু কোনো স্পেশাল তথ্য তোমরা হয়তো মিস করে যেতে পারো। তবে তোমাদের প্রত্যেকবারের মতো এবারেও বলছি, যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। আর যারা পেজ থেকে দেখছো, ফেসবুক পেজ থেকে, পেজটাকে ফলো করে সঙ্গে থেকো। চলো শুরু করছি আজকের যে মূল আলোচনা, সেটা ডব্লিউবি প্রাইমারি রিক্রুটমেন্ট 2022, অর্থাৎ 2022 সালে যে প্রাইমারি রিক্রুটমেন্ট শুরু হয়েছিল সেটা নিয়ে আজকের আলোচনা। তোমরা একটু দেখো ভালো করে যে 2022-এর যে রিক্রুটমেন্ট, 2022-এর যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে টোটাল ভ্যাকান্সি যদি আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে সম্ভবত 11,765টার মতো সিট ছিল। ঠিক আছে, সেক্ষেত্রে রিক্রুটমেন্ট হয়েছিল কিন্তু এই 2024-এ কয়েক মাস আগেই হলো, সম্ভবত ফেব্রুয়ারির দিকে সম্ভবত হলো রিক্রুটমেন্টটা শুরু হলো। তো সেক্ষেত্রে 9,533খানা সিটের উপর বেস করে রিক্রুটমেন্ট শুরু হয়েছিল। সিটের যে 11,000 থেকে যদি 9,533 নিয়োগ করে ওই সময়, সেক্ষেত্রে সিট ভ্যাকান্সি প্রায় পড়ে থাকছে প্রায় ধরো অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি 2200-র মতো। এই সিটটা কিন্তু ওরা হাতে রেখেছে, ফাঁকা রেখেছে। তার একটা স্পেশাল কারণও রয়েছে। কারণ ওই সময় 2020-22-এর যে ডিএলএড ব্যাচ রয়েছে, তারা কিন্তু কোর্টে মামলা করে যে আমাদের ওই সময় যেহেতু কমপ্লিট করতে পারিনি আমরা, আর সেই সময় একই একই সংস্থা, প্রাথমিক শিক্ষা পর্ষদের একটাই সংস্থা যারা ডিএলএড কোর্সটা করায় এবং যারা পরীক্ষাটাকে কন্ডাক্ট করে। তো একই সংস্থা ওই সময় ডিএলএড 20-22-এ যে ডিএলএড ব্যাচটা, ওদের যে সময় ডিএলএড এর সেশনটা শেষ হওয়ার কথা শেষ হয়নি, সেটা প্রাথমিক পর্ষদের দায়। সেক্ষেত্রে তারা কেন বঞ্চিত হবে, সেই কথা নিয়ে তারা কোর্টের দ্বারস্থ হয়। তারপরে মামলা হয়, সেই মামলা কিন্তু আজও চলছে, বিচারাধীন ব্যবস্থা পরিস্থিতির মধ্যে রয়েছে। এটার কি অবস্থা হবে না হবে সেটা নিয়ে পরে আমি আলোচনা করছি, সেটা ডিসকাস পরে করছি। তবে যেটা কথা, যেহেতু এইসব মামলাটা হয়েছিল, সেই জন্য প্রায় ধরো তোমার 2200-র মতো ভ্যাকান্সি কিন্তু রেখে দিয়েছিল ওই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে যদি 2020-22-এর যে ডিএলএড ব্যাচ রয়েছে, তারা যদি কেসটা জিতে যায়, তাহলে এই 2200-র মতো ভ্যাকান্সি সেখানে তারা জায়গা পেতে পারে। যদি তারা কেসটা হেরে যায়, তাহলে ওই 9,533-এর থেকে যে সেকেন্ড প্যানেল হওয়ার কথা, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ইমিডিয়েট হতে চলেছে। অর্থাৎ 9,533 থেকে যে সেকেন্ড প্যানেল হওয়ার কথা, সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি, সময় খুবই কম, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের একটা নতুন আপডেট আসতে চলেছে। সেটা কি, যে প্রাইমারিতে সেকেন্ড প্যানেল হতে চলেছে। ঠিক আছে, এবার সেক্ষেত্রে তোমাদের যে জিনিসটা আজকের আলোচনা, যে আমাদের পশ্চিমবঙ্গের যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি সাংবাদিক সম্মেলন করে বা বৈঠক করে তিনি কি জানালেন, তিনি স্পষ্ট তিনি জানালেন যে 2022-এর যে রিক্রুটমেন্ট শুরু হয়, সেই রিক্রুটমেন্ট অনুসারে মামলা হয়েছিল 20-22-এর। সেই মামলার সুপ্রিম কোর্টে যখন গড়ায়, সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু সেই সুপ্রিম কোর্টে জানায় যে তাদের হাতে 2000 প্লাস ভ্যাকান্সি রয়েছে। এই 2000 প্লাস ভ্যাকান্সিটা কিসের জন্য? ওই যে একটু আগে বললাম, 20-22-এ ডিএলএড ব্যাচ যদি জিতে আসে কেস, তারা ওখানে ঢুকে যাবে। আর যদি তারা হেরে যায়, সেক্ষেত্রে তোমাদের বলছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি বলেছিলেন, স্পষ্ট ভাবে বলেছিলেন যে তিনি জানিয়ে দিলেন ভোটের পরেই এই যে 2022-এর যে রিক্রুটমেন্ট, সেক্ষেত্রে যে আনঅবজার্ভড ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদের সংখ্যাটা 2108 জন। সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু একটা বিশাল সুযোগ করে নিতে চলেছে। অর্থাৎ ভোটের পরে যে সিটে নিয়োগ হতে চলেছে, সেটা 11,765-র যে ভ্যাকান্সি লিস্ট, সেক্ষেত্রে সেকেন্ড প্যানেল হতে চলেছে। ভোটের পরেই সেটা হতে চলেছে, খুব অল্প সময়ের মধ্যে তোমাদের সেটা হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু যারা আনঅবজার্ভড ক্যান্ডিডেট রয়েছে 2108 জন, তারা কিন্তু একটা বিশাল সুযোগ পেতে চলেছে। খুব তাড়াতাড়ি তারা কিন্তু স্কুলে যেতে চলেছে। এক্ষেত্রে এই যে 9,533, এই যে রিক্রুটমেন্টের যে লিস্টটা যেভাবে বেরিয়েছে,
অনেকেই কিন্তু সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রত্যেকেই তারা একটাই কথা বলছে যে এই যে নতুন করে রিক্রুটমেন্টটা হলো, যে প্রসেসে হলো, এই প্রসেসে যদি 2016 রিক্রুটমেন্ট অর্থাৎ 2014 যে টেটটা হয়েছিল তার যে রিক্রুটমেন্ট শুরু হয় 2016-তে, সেক্ষেত্রে যদি হতো তাহলে আজকে এই সমস্যাগুলো হতো না। 2020-তে যে রিক্রুটমেন্টটা হয়েছিল তাহলে সেখানেও যে সমস্যাগুলো হয়েছে আজকে সেই সমস্যাগুলো কিন্তু হতো না। অর্থাৎ 2016-তে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেক্ষেত্রে 42,949টি সিটে রিক্রুটমেন্ট হয়েছিল। সেক্ষেত্রে 5% যে রুলস, সংবিধানের যে নিয়ম, যে 5% হারে একটা সিট ব্ল্যাঙ্ক রাখতে হয়, খালি রাখতে হয়, সেক্ষেত্রে যারা নন জয়েনিং রয়েছে তাদের সিটে কিন্তু ওই 5% যে ওয়েটিং রয়েছে তাদের ওয়েটিং থেকে 5% কিন্তু ক্যান্ডিডেট সেখানে চাকরি পাবে। সেটা কিন্তু না 2016 সালের রিক্রুটমেন্টে মানা হয়েছিল, না 2020 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল 16,500 সেখানে মানা হয়েছিল। তো আলটিমেটলি সব মিলেমিশে যোগ্য বঞ্চিত প্রার্থীরাই বঞ্চিত রয়েছে। তো সেদিক থেকে যেটা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যেটা কথা পাওয়া গেল, আপডেট পাওয়া গেল, গতকালের ঘটনাটা সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দিলেন যে ভোটের পরেই আনঅবজার্ভ ক্যান্ডিডেট যারা রয়েছে, অ্যাকচুয়ালি এটা নির্দেশ করে বলেননি তিনি আনঅবজার্ভ, তিনি বলেছিলেন তাদের হাতে যে 2000 প্লাস তাদের ভ্যাকান্সি রয়েছে, এই 2000 প্লাস ভ্যাকান্সিতে তারা ভোটের পরেই কিন্তু সেকেন্ড প্যানেল বের করতে চলেছে। সুতরাং এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে খুব তাড়াতাড়ি বেশ কিছু আবার ক্যান্ডিডেট যারা স্কুলমুখী হতে চলেছে, নতুন করে চাকরি পাচ্ছে, যাদের জীবনটা একটু হলেও এগিয়ে যাবে। তো এইটা হচ্ছে গিয়ে মেইন আজকের আপডেট। এবার আমরা যে 5%-এর কথা বলছি, যে এই 5%-এর ক্ষেত্রে কিন্তু যারা নন জয়নিং রয়েছে তারা কিন্তু আগে চান্স পাবে, তারপরে কিন্তু তোমাদের রয়েছে এই সমস্ত আপডেটগুলো পাবে তোমরা। সেক্ষেত্রে কোন কোন সিটে কোন কোন ক্যান্ডিডেটরা চান্স পাচ্ছে ধীরে ধীরে সমস্ত কিছু তোমাদের জানানো হবে। এবার কথাটা হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে যেটা আমরা দেখি 5% হারে একটা রিক্রুটমেন্টে কি থাকে, 5% হারে একটা কিন্তু সিট রাখতে হয়, এটা সংবিধানের রুলস। এবার সেক্ষেত্রে 2016-তেও রাখেনি, 2020-তেও রাখেনি রিক্রুটমেন্ট যেটা হয়েছিল, যার ফলে কিন্তু এই সমস্ত কেস কামারিগুলো, সেই জন্য কিন্তু রাজাশেখর মান্তা স্পষ্ট বলে দিয়েছেন যে রাজাশেখর মান্তা কি বলেছেন যে 2014 যে টেট, সেই টেট এত জর্জরিত যে শেষ পর্যন্ত তিনি বলতে বাধ্য হয়েছেন, তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে দরকার হলে 2016 2020 যে রিক্রুটমেন্ট পুরো 60,000 যে ক্যান্ডিডেট যারা ইন সার্ভিসে রয়েছে তাদের পুরো প্যানেল কিন্তু বাতিল করতে পারে যদি অরিজিনাল ওএমআর শিট পাওয়া না যায়, এমনই কিন্তু তিনি একটা হুঁশিয়ারি দিয়েছেন। তো তোমাদের যেটা আজকের মেইন কথা আলোচনা সেটা নয়, 2108 জন যে আনঅবজার্ভড ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু ভাগ্য খুলতে চলেছে ভোটের পরেই, ঠিক আছে। এবার 2020-22 তাহলে কি হবে, যেটা আপডেট রয়েছে তোমাদের এর আগেই বলেছিলাম 2020-22 যে অবস্থা, সেক্ষেত্রে সুধাংশু ধুলিয়ার যে বেঞ্চ, সেখান থেকে যেটা আপডেট পাওয়া যায় যে তিনি জানান যারা ওই সময় অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু কোনো রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নিতে পারে না, সেই জন্য সেই দিক থেকে 20-22 কিন্তু আপাতত একটু ব্যাকফুটে চলে গেছে। এবার ওদের রায়টা কি হবে, যদিও এটা বিচার কি বলবো বিচারাধীন বিষয়, বিচার হবে, সুপ্রিম কোর্টে ফাইনাল জাজমেন্ট আসবে, তারপরে সবটা জানা যাবে। তবে সেক্ষেত্রে এটুকু জানা যাচ্ছে যে পর্ষদও কিন্তু চাচ্ছে না 2020-22 যে ডিলেট ব্যাচ তারা কিন্তু জয়েন করুক, এটা কিন্তু পর্ষদও চাচ্ছে না। তো আজকের আপডেট এটুকুই রইল। তোমরা যদি প্রত্যেকে চ্যানেলটা শেষ পর্যন্ত থেকে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবে এই ধরনের প্রত্যেকটা আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে একটা নতুন আপডেট নিয়ে।